পয়লা আগস্ট আসছে, তসলিমা নাসরিন, ওখানে কি মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওই দিন থাকবেন। শুধু মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে তিনি নিরাপত্তার ব্যাপারটা পুরোপুরি দেখবেন। সেখানে মনে হয় আমাদের নিরাপত্তা নিয়ে আর ভাবার কিছু নেই। তা বাংলার পরিবেশ এখন বাংলা অনেক মুক্ত বাংলা হয়ে গেছে। সেই মুক্ত বাংলায় আমার মনে হয় না কারো পক্ষে কোনো রকম টু শব্দ করার শব্দ সাহস হবে। দিদিকে বললাম, দিদিই বলি যে দিদি এতদিন ধরে তো চেষ্টা করছি, আর সেভাবে তো হচ্ছে না, এবার আপনি আমাকে একটা অনুমতি দিন। দিদি বললেন যে আমি তো মুখেই বলছি, তুমি করো, চেষ্টা করে দেখো। আমি বললাম রিটিন কনসেন্ট দিন। তখন দিদি আমাকে রিটিন কনসেন্ট পাঠালেন আমার সংগঠনকেই। তখন আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। দিদি বলে এলে তো খুবই ভালো হয়, আর কলকাতা আমার দ্বিতীয় ঘর। এরা যে প্রফেশনে থাকে বা এর যে কাজ, সবসময় মানে ধর্মীয় সুরসুরি দিয়া, এরা মানবতার কথা বা ধর্মের যে মূল নির্যাস সেটা সম্পর্কে ওয়াকিবহাল নয়। তুমি যত খুশি আল্লাহকে ডাকো না, যত খুশি নামাজ পড়ো, সরকার অন্য কেউ বাধা দিচ্ছে না। কিন্তু যখন তুমি বলছো যে আমি ওই জায়গাতেই নামাজ পড়বো, দরকার এয়ারপোর্টকে উঠে যেতে হবে, সেটা তোমার গাজুয়ারি এবং গোয়ার তুমি মনোভাব। এতে করে কি হয়, বৃহত্তর মুসলিম সমাজ অন্যদের কাছে ধিক্কৃত হয়। তো আমি কখনোই এই সিদ্দিকুল্লাহ এবং তোহা সিদ্দিকের সমর্থন করতে পারি না। আমি কন্ডেম করি তাদের এই অ্যাক্টিভিটিসকে। তাদেরই বরঞ্চ এগিয়ে এসে বলা উচিত ছিল যে মসজিদটাকে সরিয়ে নেওয়া হোক, বিকল্প জায়গা দেওয়া হোক, সেখানে যেন আমরা মসজিদটাকে সরিয়ে নিয়ে যেতে পারি। আমি তো বলবো অগ্রগণ্য মানুষ যদি আপনারা এগিয়ে আসুন, আপনারা সরকারের কাছে প্রস্তাব দিন যে এত মানুষের যখন অসুবিধা হচ্ছে, আমরা প্রপোজাল দিচ্ছি সরকারের কাছে, আপনারা মসজিদটাকে অন্য জায়গায় সরিয়ে দিন, এই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিন। এটা তো মসজিদ ধ্বংস নয়, রিলোকেট করা। রাষ্ট্রকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে জনস্বার্থে, বিশেষ করে মানুষের যদি উপকার হয়, ভালো হয়, জনস্বার্থে সে মন্দির, মসজিদ, গির্জা, ওয়াকফ প্রপার্টি সমস্ত কিছুই অধিগ্রহণ করতে পারে। তো এয়ারপোর্টে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, দেশের নিরাপত্তার প্রশ্ন, এতগুলো নাগরিকের প্রশ্ন, এটা বিরাট বড় জনস্বার্থ। এর থেকে জনস্বার্থ আর কি হতে পারে? সুতরাং জনস্বার্থে সরকার মনে করলে এই মসজিদকে সরিয়ে দিতে পারে। এবং আমি বলবো মুসলমান সমাজের যারা অগ্রগণ্য মানুষ, তাদেরই এগিয়ে এসে প্রপোজাল দেওয়া উচিত। আপনারা প্রত্যেকেই জানেন তসলিমা নাসরিন আসছে, কিন্তু তসলিমা নাসরিনকে নিয়ে আসছেন কে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে? এটাও তো এই মুহূর্তে দেখার। কলকাতা শহর আবেগে ভাসছে, তসলিমা নাসরিন আসছে। তসলিমা নাসরিনকে কে নিয়ে আসছেন? আমার সঙ্গে রয়েছেন, যিনি নিয়ে আসছেন, অ্যাডভোকেট উসমান গনি মল্লিক। কথা বলবো। বলছি দাদা, তসলিমা নাসরিনকে কেন নিয়ে আসার প্রয়োজন হলো এখন? আমাদের যে কয়েক হাজার বছরের যে ইতিহাস আছে, আমাদের ইতিহাসে আমাদের এই শিক্ষায় দেয় লেখকদেরকে তারা অসম্মান করে না। বাঙালি কখনো লেখকদেরকে অসম্মান করে না। বাঙালি তার বাড়িতে লেখকদের, কবিদের ছবি টাঙিয়ে রাখে, তাদের জন্মদিনে গলায় মালা দেয়। এই 2007 সালে এরকমই একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল। সেটা ছিল আমাদের বাঙালি রীতি নীতি, সাহিত্য সংস্কৃতির পরিপন্থী। এটা আমাদের বুকে খচখচ করে বাধ্য যে কবে এর একটা প্রতিকার হবে। কারণ তসলিমা নাসরিন লেখেন মূলত মৌলবাদের বিরুদ্ধে, মেয়েদের পক্ষে এবং মত প্রকাশের পক্ষে। তা আমরাও মত প্রকাশের পক্ষে, মুক্তচিন্তক মানুষে আমরা এটা মেনে নিতে পারছিলাম না। এর আগেও চেষ্টা করেছি ফিরিয়ে আনার জন্য, কিন্তু রাজ্য সরকার সেভাবে নিরাপত্তাজনিত সাহায্য দেয়নি, যার ফলে সম্ভব হয়নি। কিন্তু এবারে যখন দিদি পারমিশন দিলেন, অনুমতি দিলেন আমাকে আসার জন্য, যে আমি আসবো, তখন আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করলাম। সরকারের তরফ থেকে বলা হলো যে তারা সমস্ত রকম নিরাপত্তাজনিত সাহায্য করবেন, এছাড়াও আরও যদি কিছু সাহায্য লাগে তারা করবেন। দিদিকে বললাম, দিদিই বলি যে দিদি এতদিন ধরে তো চেষ্টা করছি, আর সেভাবে তো হচ্ছে না, এবার আপনি আমাকে একটা অনুমতি দিন। দিদি বললেন যে আমি তো মুখেই বলছি, তুমি করো, চেষ্টা করে দেখো। আমি বললাম রিটিন কনসেন্ট দিন। তখন দিদি আমাকে রিটিন কনসেন্ট পাঠালেন আমার সংগঠনকেই। তখন আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। দিদি বলে এলে তো খুবই ভালো হয়, আর কলকাতা আমার দ্বিতীয় ঘর। আর সত্যিই কলকাতায় মানে মানুষজনকে আমি ভালোবাসি, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। আবার যদি নন্দনের সামনে দাঁড়িয়ে চা খেতে পারি, এর থেকে আর ভালো কি হতে পারে? তাছাড়া আমাকে তো বাংলা, আমি তো বাঙালির কথাই বলি। বাঙালি মেধা, বাঙালি মনন নিয়ে আমি চর্চা করেছি, দুবার আনন্দ পুরস্কার পেয়েছি। তার সত্ত্বেও যদি আমি আমার দ্বিতীয় বাড়িতে, সেকেন্ড হোমে না ফিরতে পারি, তার থেকে আর বেদনার কি হতে পারে? আমরা এই কষ্টটা অনুভব করেছি এবং তারপরেই এই পদক্ষেপটি নিয়েছি। দেখুন, ভারতবর্ষে মানুষের ধর্মাচরণের অধিকার আছে, কিন্তু ধর্মাচরণের অধিকার আছে মানে আমি যা খুশি করবো এরকম নয়। তা মুসলমানদের নামাজ পড়ার অধিকার অবশ্যই রয়েছে, মসজিদেও নামাজ পড়ার অধিকার রয়েছে, কিন্তু কোনো একটা মসজিদে নামাজ পড়বো এরকম কোনো অধিকার নেই। অর্থাৎ আমাকে এই মসজিদে নামাজ পড়তে হবে এরকম কোনো অধিকার কিন্তু ভারতীয় সংবিধান দেয়নি। সুপ্রিম কোর্ট তার একটি রায়ে বলেছে যে মুসলিমদের নামাজ পড়ার অধিকার আছে, কিন্তু বিশেষ মসজিদে গিয়ে তাকে নামাজ পড়তে হবে এরকম কোনো অধিকার সংবিধান দেয়নি। তাছাড়াও রাষ্ট্রকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে জনস্বার্থে, বিশেষ করে মানুষের যদি উপকার হয়, ভালো হয়, জনস্বার্থে সে মন্দির, মসজিদ, গির্জা, ওয়াকফ প্রপার্টি সমস্ত কিছুই অধিগ্রহণ করতে পারে। তো এয়ারপোর্টে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত,
দেশের নিরাপত্তার প্রশ্ন, এতগুলো নাগরিকের প্রশ্ন, এটা বিরাট বড় জনস্বার্থ। এর থেকে জনস্বার্থ আর কি হতে পারে? সুতরাং এই জনস্বার্থে সরকার মনে করলে এই মসজিদকে সরিয়ে দিতে পারে, এবং সেটা বেআইনি নয়, সেটা তো সংবিধান সম্মত বটেই। আমি বলবো মুসলমান সমাজের যারা অগ্রগণ্য মানুষ তাদেরই এগিয়ে এসে প্রপোজাল দেওয়া উচিত। শরীফুল্লাহর এই ফাঁদে পা দিতে বলবেন তাদেরকে? না, আমি তো বলবো অগ্রগণ্য মানুষ যদি আপনারা এগিয়ে আসুন, আপনারা সরকারের কাছে প্রস্তাব দিন যে এত মানুষের যখন অসুবিধা হচ্ছে, আমরা প্রপোজাল দিচ্ছি সরকারের কাছে, আপনারা মসজিদটাকে অন্য জায়গায় সরিয়ে দিন, এই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিন। এটা তো মসজিদ ধ্বংস নয়, রিলোকেট করা অনেক সময়ই করতে হয়, রাস্তা বাড়াতে গেলে কত। তহা সিদ্দিকী এইভাবে মানুষকে উস্কাচ্ছিলেন। দেখুন, এরা যে প্রফেশনে থাকে বা এদের যে কাজ, সবসময় মানে ধর্মীয় সুরসুরি দিয়া, এরা মানবতার কথা বা ধর্মের যে মূল নির্যাস সেটা সম্পর্কে এরা ওয়াকিবহাল নয়। প্রতিটি ধর্মের যদি মূল নির্যাসে দেখা যায়, তুমি যত খুশি আল্লাহকে ডাকো না, যত খুশি নামাজ পড়ো, সরকার অন্য কেউ বাধা দিচ্ছে না। কিন্তু যখন তুমি বলছো যে আমি ওই জায়গাতেই নামাজ পড়বো, দরকার এয়ারপোর্টকে উঠে যেতে হবে, সেটা তোমার গাজোয়ারি এবং গোয়ার তুমি মনোভাব। এতে করে কি হয়, বৃহত্তর মুসলিম সমাজ অন্যদের কাছে ধিক্কৃত হয়। তো আমি কখনোই এই সিদ্দিকুল্লাহ এবং তোহা সিদ্দিকের সমর্থন করতে পারি না। আমি কন্ডেম করি তাদের এই অ্যাক্টিভিটিসকে। তাদেরই বরঞ্চ এগিয়ে এসে বলা উচিত ছিল যে মসজিদটাকে সরিয়ে নেওয়া হোক, বিকল্প জায়গা দেওয়া হোক, সেখানে যেন আমরা মসজিদটাকে সরিয়ে নিয়ে যেতে পারি। আমি বলছি 1 আগস্ট আসছে তসলিমা নাসরিন, ওখানে কি মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওই দিন থাকবেন। শুধু মুখ্যমন্ত্রী নয়, আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত থাকবেন। এছাড়াও আমাদের এই শহরের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থাকবেন, প্রাক্তন গভর্নর তথাগত রায় থাকবেন, এছাড়াও অনেক বিশিষ্ট লোক থাকবেন, মোহিত রায় থাকবেন, শাশ্বতী ঘোষ। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে অশান্তির একটা ছক হতে পারে। তাহলে যদি অশান্তি হয় আপনারা আটকাবেন কিভাবে? দেখুন, এখানে যখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে তিনি নিরাপত্তার ব্যাপারটা পুরোপুরি দেখবেন, সেখানে মনে হয় আমাদের নিরাপত্তা নিয়ে আর ভাবার কিছু নেই। তাছাড়াও তসলিমা নাসরিনের এত গুণমুগ্ধ রয়েছেন, হাজার হাজার ভক্ত রয়েছেন, তার অনুরাগী রয়েছেন, তারা তো রয়েইছে। সেই সঙ্গে সঙ্গে বাংলার পরিবেশ, এখন বাংলা অনেক মুক্ত বাংলা হয়ে গেছে। সেই মুক্ত বাংলায় আমার মনে হয় না কারো পক্ষে কোনো রকম টু শব্দ করার সাহস হবে। প্রশাসন তার কাজ করছে, প্রশাসন আঁটোসাঁটোভাবে তার নিরাপত্তার ব্যাপারটা দেখছে, আমরাও দেখছি। আর যারা দু একটা পোস্ট করছেন ইউটিউবে ফেসবুকে, তারা নিজেদেরকে ভাসিয়ে রাখার জন্য করছেন। তসলিমা নাসরিনের নিরাপত্তা নিয়ে আপাতত এখানে কোনো রকম কোনো ভয়ের কিছু নেই, তিনি নির্ভয়ে এখানে আসবেন। একদম। একটা জিনিস সবাই বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, ভয় আউট ভরসা ইন, কলকাতায় তসলিমা নাসরিন। দেখা যাক কি হয়। তসলিমা দি কি বলছে যে আসবে এখানে? তসলিমাদি প্রচণ্ড পরিমাণে আবেগ আপ্লুত হয়ে গেছেন, কারণ এই শহরে তিনি দীর্ঘদিন ছিলেন। এই শহরের সমস্ত মানুষ তার চেনাশোনা, বিশেষ করে ইন্টেলেকচুয়াল মহলে, সাহিত্যিক। এখানে কবে উনি আসছেন? 1 তারিখে তো প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, আসছে কবে কলকাতায়? উনি আসছেন 31 তারিখে আসছেন, তার আগের দিন আসছেন উনি। আর 1 তারিখে উনি প্রোগ্রামটি করবেন এখানে। তারপরে আরও তার কিছু কাজ রয়েছে। কবিতা পাঠের অনুষ্ঠান হবে। প্রথমত আমাদের কলকাতার নাগরিকবাসীদের পক্ষ থেকে, কলকাতার বিদ্যার্থী সমাজের পক্ষ থেকে আমরা ওনাকে একটা নাগরিক সম্বর্ধনা দেব। আমাদের হয়ে মুখ্যমন্ত্রীর সম্বর্ধনাটি মাননীয় লেখিকার হাতে তুলে দেবেন, উনি সেটি গ্রহণ করবেন। তারপর কিছু বক্তৃতা হবে প্রথম পর্বে, তিনি তার কিছু অনুভবের কথা বলবেন, আমরা আমাদের অনুভবের কথা বলবো। এটি গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে তসলিমা নাসরিন নিজে কিছু কবিতা আবৃত্তি করবেন, তার কবিতা কিছু গান হয়েছে সেগুলি হবে। এইটি হচ্ছে 2টি পর্বে অনুষ্ঠানটি হবে। উনি 1 তারিখ থাকবেন না আরও থাকবেন? থাকার প্রোগ্রাম আছে না, 1 তারিখে থাকবেন উনি, তারপর চলে যাবেন? তারপরে চলে যাবেন।